আর যদি প্রশ্ন থাকেই তাহলে আমি অর্গানাইজার্সদেরকে বলবো যারা আয়োজন করেছে তারা যেন এত লম্বা লম্বা বক্তৃতার আয়োজন না রেখে প্রশ্ন উত্তরের আয়োজন রাখে। সেটাই হওয়া উচিত। তাহলে আমার দুটো কথা বলে আমি বলবো প্রশ্ন করুন, যারা আছেন এখানে আমরা সবাই মিলে জবাব দেব। কিন্তু হুট করে করলে কিন্তু এটা তাল ভাঙা হয়ে যায়। প্রথম বিষয় হচ্ছে যে সবচেয়ে প্রথমে সকলের মতো অবশ্যই আমি জুলাই যোদ্ধাদের স্মরণ করতে চাই। সেই জুলাইয়ে মাঠে আমি অনেকের সাথেই ছিলাম। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় রক্তাক্ত হয়েছিল। সেই বাড্ডা এলাকা 18 তারিখে আমি রাস্তায় ছিলাম। রাস্তায় আমি মহাখালীতে আটকে পড়ি। কেন কথাগুলো বলছি? এই কারণে বলছি যে তোমাদের কষ্ট আর আমার কষ্ট কিন্তু আলাদা নয়। সেখানে আমার মাথার উপরে হেলিকপ্টার থেকে গুলি ছুটছে, পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে বন্দুক দিয়ে গুলি মারতে মারতে। আমার চোখের সামনে একটি ছেলে রাবার বুলেটে আহত হয়ে পেভমেন্টে বসে গেল, রাস্তার মধ্যে বসে গেল। তার বন্ধুরা ঘিরে ফেললো, আমি দৌড়ে গেলাম দেখার জন্য। এবং তার পরবর্তী মুহূর্তেই গাড়ির থেকে গুলি ছুটে গেল। সবাই ছত্রভঙ্গ হয়ে দেয়ালের সাথে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকলো। সেদিন আমার প্রশ্ন ছিল যে আমার শত্রুকে কেন আমাকে মারছে? সেদিন তো আমিও আহত হতে পারতাম। অর্থাৎ জুলাই খুব গভীরভাবে আমাদের প্রত্যেক মানুষের ভেতরে নাড়া দিয়েছে। আমি 71 দেখেছি, এই কথা আমি বলেছি আগে, আমি আবার বলতে চাই। আমার জীবদ্দশায় আমি দুটো নৃশংসতা দেখেছি। 71-এ পরিবার সহ সকলে রাস্তায় ছিলাম, যুদ্ধের অংশীদার ছিলাম আমরা, আমার পুরো পরিবার। যেখানে থেকেছি সেখানে ধ্বংসযজ্ঞ দেখেছি, মৃত্যু দেখেছি। বাংলাদেশের মানুষ বারবার ন্যায্যতার জন্যে, আদর্শের জন্যে যুদ্ধে নেমেছে। যেহেতু আমি 71-ও দেখেছি, 71-এর পরের যে সংকট সেটার ভেতর দিয়ে বেড়ে উঠেছি। একটি বড় যুদ্ধের পরে একটি রাষ্ট্র কতখানি অস্থির হয় সেটা দেখেছি আমাদের যোদ্ধাদের খালি পায়ে ঘরে ফিরে যেতে। দেখেছি রাস্তাঘাটে সহিংসতা, নারী সহিংসতা বেড়ে যেতে দেখেছি, ব্যাংক লুট হতে দেখেছি। যারা যুদ্ধের সাথে ছিলেন, যারা যুদ্ধের সাথে ছিলেন না, একটা ভেঙে যাওয়া রাষ্ট্র সংস্কৃতি সব সময় চিরকাল কেয়স তৈরি করে। কেয়স মানে উচ্ছৃঙ্খলতা তৈরি করে। প্রতিটি যুদ্ধের পরে আসে উচ্ছৃঙ্খলতা, সঙ্গে সঙ্গে দেশ গড়ে ওঠে না। 71-এর পরেও সেটা দেখেছি আমরা। এবং একটার পর একটা কু হয়েছে, অনেকেই জানে। একজন এসছে, একজন গেছে, এবং নানানভাবে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের সেই স্বপ্নে পৌঁছাতে পারিনি। এই দেশটি বারবার মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বারবার এই দেশের মানুষ সাম্যের জন্যে, ন্যায্যতার জন্যে রাস্তায় মরেছে। এই যে আজকে তোমরা কথায় কথায় বলো
অনেক দিয়েছি রক্ত, আরো দেব রক্ত। কেন এত রক্ত দেব? কেন এত রক্ত দেব? রক্ত দেওয়া বন্ধ করো এবং এবার কাজে নামো, লেখাপড়ায় ফিরে যাও। রক্ত কেন দেব? আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে আমি দেশ গড়ব। আমার জ্ঞান, আমার মেধা দিয়ে আমি দেশ গড়ব। রক্ত দিতে হবে কেন? হয়েছে তো অনেক। এবার যে আমাদের 24 ঘটলো, এখানে যারা আছেন তারাও বলেছেন, আমিও মনে করি যে অন্যায়ের পাহাড় তৈরি হয়েছে এই দেশে। সেটা 1 বছরের একটি সরকার এই পাহাড় ভাঙতে পারবে না। আমার 8 কোটি মানুষকে লাগবে, আমার 8 কোটি মানুষকে লাগবে এই পাহাড় ভাঙতে। আর যারা ভাবছেন যে 1 বছরে সবকিছু হয়ে যাবে, আপনারা স্বর্গের রাজ্যে বাস করছেন। যে কাঠামো আমরা পেয়েছি সেই কাঠামো পাহাড় সম, স্তরের পর স্তরের পর স্তরের পর স্তর। একটা স্তর ভাঙলে আরো 4টা স্তর থেকে যায়। দোসরের কথা বলছেন, তাকিয়ে দেখেন আপনার গ্রামে দোসর বসে আছে, পারছেন তাকে দূর করতে? 16 বছরের একটা অপসংস্কৃতি, অপশাসন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আপনারা যদি স্থির হয়ে ভালোভাবে চিন্তা না করেন, তাহলে এই দেশটাকে গড়বে কে? আপনারা শুধু রক্ত দেওয়ার কথা ভাবেন, গড়ার কথা ভাবুন। ভাঙতে যত সহজ, গড়তে তার চাইতে অনেক 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 বেশি দুরূহ। আর আপনাদের ছাড়া এই সরকার যেমন পারবে না, আগামী নির্বাচিত সরকারও পারবে না, এটা জেনে রাখবেন। আমি বলবো মেধা তৈরি হোক, আমি বলবো লেখাপড়ায় ফিরে আসো, আমি বলবো দক্ষতা বৃদ্ধি করো, আমি বলবো তোমরা কম্পিটিশনে তোমরা জিতে এসো। তোমরা না বলেছিলে কোটা নয় মেধা, মেধা তো মেধাটা আসবে কি করে তোমরা যদি মেধার জন্য কাজ না করো? আমার মন্ত্রণালয়, এখানে অনেক ছেলেমেয়েরা জানে, তারা আমার দরজায় এসেছে, আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিইনি। আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকার। আমার সাধ্য মতো আমি হাসপাতালে হাসপাতালে গিয়েছি, সাধ্য মতো প্রতিটি জুলাই যোদ্ধাদের যাদের সামনে আমি এসেছি তাদেরকে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে সত্য কথা। হতে পারে বাপধনরা যেটা অপ্রতুল, হতে পারে এটা যথেষ্ট ছিল না, হতে পারে আমরা যেটুকু করেছি সেটুকুতে তোমাদের প্রয়োজনীয়তা মেটেনি। একটা মায়ের শূন্য হৃদয় 10 লাখ টাকা দিয়ে পূরণ হয়? 30 লাখ টাকা দিয়ে পূরণ হয়? এটা তো অপূর্ণ থেকে যাবে। তাহলে সেই ক্ষতটা কে দূর করবে? তোমরা দূর করবে। কেন? তোমরা ভালো কাজ করে সেই মায়ের পাশে থাকবে। একটা সরকার 2 দিনের জন্য এসছে, কাল চলে যাবে। তোমরা এই উত্তেজনা তৈরি না করে ঠান্ডা হও, ঠান্ডা হও, ভালোবাসা দিয়ে ভাবো, মমতা দিয়ে ভাবো। এই রাষ্ট্রটা ক্ষত বিক্ষত। আমরা বারবার আমাদেরকে বাচ্চাদেরকে হারাই। শুধুমাত্র 71 আর 24 নয়, 71 আর 24-এর ভেতরে কয়টা যুদ্ধ হয়েছে গুনতে পারো? এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের তরুণ ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা মরেছে, রাজনৈতিক দলে এবং বাইরে। কে জান দিচ্ছে? তোমরা কেন বলছো না যথেষ্ট হয়েছে? তোমরা প্রহরী হবে ন্যায্যতার, সততার, সত্যের। সেটা কিন্তু 24-এর স্পিরিট, এবং সেই কারণে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক যেমন তোমরা রেখেছিলে। কারণ স্বৈরাচারী স্বভাব আমাদের সবার ভেতরে লুকিয়ে আছে, তোমার ভেতরে লুকিয়ে আছে। সেই জায়গাটা ব্যাপারে সচেতন হয়ে যাও।
যখন তোমরা খেয়াল করো না যে 70% মেয়েরা রাস্তায় নেমে তোমাদের সহযোদ্ধা হয়েছিল, তাদেরকে সম্মান দিতে ভুলে যাও, তাদেরকে পাশে জায়গা দিতে ভুলে যাও, তখন তুমি স্বৈরাচার। তুমি সংখ্যায় গুরু, তোমার পেশি শক্তি আছে। যদি তুমি পেশি শক্তি দিয়ে তুমি সিদ্ধান্ত নাও, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সিদ্ধান্ত নাও, সেটা কিন্তু সব সময় ন্যায্যতার সিদ্ধান্ত হবে না। এই কারণে বলি, তোমরা রাগ করেছো, রাগ করো, রাগ করার তোমাদের অধিকার আছে। আর আমরা তোমাদেরকে কথা বলার পরিবেশ করে দিয়েছি। সেই পরিবেশে তোমরা সুন্দর কথাও বলতে পারো, গালমন্দও করতে পারো। এমন যেন না হয় আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা চর্চায় আমরা শুধু গাল দিতে শিখি। এমন যেন না হয় যে আমরা যতটুকু পেরেছি সেইটুকু গ্রহণ করতে না শিখি। এমন যেন না হয় যেটুকু পেয়েছি সেটার জন্য যেন কৃতজ্ঞতা বোধ না থাকে। আবার বলছি, আজ আমরা আছি, কাল আমরা চলে যাব। ভাবো গভীরভাবে সেই আগামী দিন তোমরা কিভাবে মোকাবেলা করবে। হাজারটা বাচ্চা আমার কাছে এসে বলে গেছে, আপনারা থাকতে থাকতে এটা করে দেন, আপনারা থাকতে থাকতে এটা করে দেন, আপনারা থাকতে থাকতে এটা করে দেন। কেন? কিভাবে করব আমরা? এই একটা বছরের ভেতরে আমরা এতগুলো কাজ কিভাবে করব? 12টা মাস তোমরা ভাগ করো। যতগুলি কর্মযজ্ঞ তোমরা দাবি করছো, সেই কর্মযজ্ঞগুলো ভাগ করো, 12টা মাসে ভাগ করো, করে এসে আমাকে বলো এই যে এইভাবে আপনারা করতে পারতেন, আপনারা করেননি। কোনো মন্ত্রণালয়ের টাকা ছিল না। প্রথম 6 মাস আমি একটি টাকা বের করতে পারিনি আমার কাজের জন্য। এবং আজকে এই নতুন বছর শুরু হয়েছে, এই প্রথম আমার সরকার এই বাজেটের উপরে, তার মন্ত্রণালয়ের বাজেটের উপরে তার কিছুটা নিয়ন্ত্রণ এসছে। আমরা যদি এই কাজগুলো প্রথম দিন থেকে করতে পারতাম, আমাদের অর্জন আরো বেশি হতো। আমরা যেই পথ পরিষ্কার করে যাচ্ছি, যে কষ্টটা আমাদের মাথার উপর দিয়ে গেল, আগামী সরকার যারা দায়িত্ব নেবে তারা যদি সত্যি সততার সাথে, নিষ্ঠার সাথে সেই কাজগুলো করে, তারা আমাদেরকে ধন্যবাদ দেবে। তাই বলছি, তোমরা রাগ করো কিন্তু যুক্তির ভেতরে থাকো। তোমরা যখন সেদিন রাস্তায় নেমেছিলে হাজার হাজার, আমি বলবো কোটি কোটি, সেদিন আমার কি মনে হয়েছিল জানো? আমার মনে হয়েছিল আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে। এর চাইতে অন্য কিছু আমি ভাবতে পারিনি যে কি জাদু বলে আমার দেশের এত তরুণ ছেলে মেয়ে ঢেউয়ের পর ঢেউ রাস্তায় নেমে গেছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। শুধু একটা জিনিস, একটা নতুন রাষ্ট্র গড়ব, অন্যায়কে দূর করব, ফ্যাসিস্টকে দূর করব, নতুন বাংলাদেশ গড়ব। তোমাদেরকে শুধু একটা শেষ কথা আমি বলতে চাই, আমাদের ধর্ম আমাদেরকে ভালোবাসতে শেখায়, আমাদের ধর্ম আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়, আমাদের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। কিন্তু তোমরা যাই করো না কেন, তোমরা ভালোবেসে একটা যত্নশীল সমাজ গড়ার কথা ভাবো। হয়তো তোমাদেরকে আর জান প্রাণ দিতে হবে না। আর যদি মনে করো যে আবার যারা ভোটে এসে, তোমাদের ভোটে এসে তারা এক একজন ফ্যাসিস্ট হয়ে আছে, সেদিন আমিও তোমাদের সাথে আবার রাস্তায় নামব। কথা দিলাম, ভালো থেকো। আমার মন্ত্রণালয় সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম। আমরা রিহ্যাবিলিটেশনের বড় প্রোগ্রাম নিয়েছি, সালমানদেরকে জানিয়ে দিয়েছি, ওদেরকে আমি বহুদিন ধরে জানাচ্ছি। তোমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাথে কাজ করতে হবে। যখন যেটা বলবো সেটা যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে আমরা আরও কিছুদিন এগিয়ে যেতে পারবো। রিহ্যাবিলিটেশনের প্রোগ্রাম আছে এবং সেই জায়গাটাতে আমি এখানে আয়োজকদেরকে বলছি, তোমাদেরকে কতগুলো নির্দেশনা দিয়েছি, সেগুলো দ্রুত করো। অন্তত আমি
শুরু করে দিয়ে যাই এবং তোমাদের কিঞ্চিত কষ্ট যদি লাঘব করে যেতে পারি আমার খুব ভালো লাগবে। শেষ কথা, আমরা শুধুমাত্র একটি ব্রিজ, অন্যায় একটি সমাজ থেকে ন্যায়সঙ্গত সমাজে তোমাদেরকে প্রবর্তনের একটা পথ শুধু আমরা ক্ষণিকের জন্য তৈরি করেছি। তোমরা ভালোবেসে ডক্টর ইউনূসকে নিয়ে এসছো, অসাধারণ মানুষ, জ্ঞানী মানুষ, শান্ত মানুষ, এবং উনি মানুষকে ভালোবাসতে জানেন। এই সময়টুকুতে আমরা যেটুকু করে যেতে পারছি, যেটুকু করে যেতে পারলাম, সেইটুকু তোমাদের প্রাপ্য। আর যেটা করে যেতে পারলাম না সেটার জন্য দায় মাথা পেতে নিলাম। আগামীর জন্য অপেক্ষা করি, আগামীর ব্যবস্থার ভেতরে যেন সেই জায়গাগুলো আমরা তৈরি করতে পারি। তোমরা, আমরা সকলে মিলেই আমরা এই রাষ্ট্র একত্রে কাজ করব। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য অনেক দোয়া, অ্যান্ড স্যালিউট টু দ্য ওয়ারিয়ার্স।